২১শে মার্চ ২০২২-এর রাত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বগটুই গ্রামের জন্য সেটা ছিল একটা একেবারে বিভীষিকাময় রাত। এমন এক হিংসার ঘটনা ঘটেছিল যা শুধু জেলা নয়, গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। আসুন আজ আমরা এই ঘটনার গভীরে যাব আর বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল সেই রাতে। একটা পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় ৯ জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। ভাবা যায়? আর এদের বেশিরভাগই কিন্তু ছিলেন মহিলা আর শিশু। এটা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল একটা ঠান্ডা মাথার নৃশংস হত্যাকাণ্ড। এই হতভাগ্যদের মধ্যে কয়েকজনের নাম এখানে দেখা যাচ্ছে। শেলি বিবি, তার মাত্র ৭ বছরের মেয়ে তুলি, ৭৫ বছরের নূর নেহার বিবি। এই তালিকাটা দেখলেই যেন বুকটা কেঁপে ওঠে। একটা গোটা পরিবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। এই নামগুলো তো শুভ নাম নয়, একটা জীবন ছিল। মিহিলাল শেখ, যিনি এই ঘটনায় তার পরিবারের ৮ সদস্যকে হারিয়েছেন, তার এই একটা কথাই বোধহয় সেই রাতের পুরো ভয়াবহতাটা তুলে ধরে। এই কথা থেকেই বোঝা যায় যে আক্রমণকারীরা কতটা নির্মম ছিল আর গ্রামের মানুষ কতটা অসহায় বোধ করেছিল। তো আসল প্রশ্নটা হলো, কি করে এমনটা হলো? মানে কি এমন ঘটল যার ফলে একটা শান্ত গ্রাম কয়েক ঘন্টার মধ্যে আস্ত একটা জ্বলন্ত নরকে পরিণত হলো? এই আলোচনাতে আমরা এই প্রশ্নেরই উত্তর আসলে এই গণহত্যা কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা ছিল না। এটা ছিল মাত্র ১ ঘণ্টা আগে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ডের, বলা যেতে পারে একটা দ্রুত এবং ভয়ঙ্কর প্রতিশোধ। এখান থেকেই কিন্তু সেই রাতের নারকীয় অধ্যায়ের শুরু। এই পুরো ঘটনার কেন্দ্রে যিনি ছিলেন তিনি হলেন ভাদু শেখ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর তৃণমূল কংগ্রেসের একজন বেশ প্রভাবশালী নেতা। রাত ৮:৩০ নাগাদ বগটুই মোড়ে তাকে বোমা মেরে খুন করা হয়। আর তার এই হত্যাকাণ্ডই পরের ১ ঘণ্টার মধ্যে ওই ভয়াবহ গণহত্যার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। বিষয়টার আরও গভীরে যাওয়া যাক। এই হিংসার পিছনে শুধু তাৎক্ষণিক প্রতিশোধের আগুনই ছিল না, এর পেছনে ছিল বীরভূম জেলার এক জটিল আর্থসামাজিক বাস্তবতা, যা এই ধরনের চরম হিংসার জন্ম দেওয়ার জন্য একটা উর্বর জমি তৈরি করে রেখেছিল। বীরভূমের এই হিংসার প্রেক্ষাপট বুঝতে হলে সিন্ডিকেট শব্দটা বোঝা খুব জরুরি। পশ্চিমবঙ্গে সিন্ডিকেট মানে সোজা কথায় এমন একটা সংগঠিত চক্র যারা এলাকার নির্মাণ সামগ্রীর যোগান নিয়ন্ত্রণ করে আর প্রায়শই স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কাজ করে। ক্ষমতা আর টাকার খেলাটা মূলত এখান থেকেই শুরু হয়। তো বীরভূমের এই সিন্ডিকেট অর্থনীতির মূল ভিত্তি হল অবৈধ ব্যবসা, যেমন নদীর চর থেকে বালি তোলা, খাদান থেকে পাথর আর ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে কয়লা পাচার। এই অবৈধ কারবার থেকেই কোটি কোটি টাকার লেনদেন হয়, আর এর নিয়ন্ত্রণ নিয়েই তৈরি হয় রক্তক্ষয়ী লড়াই। এই ম্যাপটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এটা বীরভূম জেলার ম্যাপ। এর একদিকে ঝাড়খণ্ড বর্ডার, যেখানে জনসংখ্যা অনেক বেশি কিন্তু সম্পদ সীমিত। এই ভৌগোলিক আর জনসংখ্যাগত চাপই কিন্তু রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ অর্থনীতিকে আরও মজবুত করে তোলে। তার মানে পরিষ্কারভাবে বলতে গেলে বগটুইয়ের লড়াইটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের ছিল না। এটা ছিল শাসক দলেরই দুটো গোষ্ঠীর লড়াই। আর লড়াইয়ের মূল কারণ ওই তোলাবাজির টাকার ভাগাভাগি আর এলাকার নিয়ন্ত্রণ। এবার আমরা নজর ফেরাবো ঘটনার পরে, দেখব কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই গণহত্যা আটকাতে বা ঘটনার পর দ্রুত সুবিচার দিতে, বলা যেতে পারে, প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, রামপুরহাট থানা কিন্তু ঘটনাস্থল থেকে মাত্র ১ কিলোমিটার দূরে। এমনকি এসডিপিওর বাংলো থেকেও গ্রামটা প্রায় দেখাই যায়। তা সত্ত্বেও অভিযোগ ওঠে যে পুলিশের পৌঁছাতে আধ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। গ্রামবাসীদের আরও অভিযোগ ছিল পুলিশ সেখানে পৌঁছেও শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ঘটনার পর তদন্তের গতি প্রকৃতিও খুব দ্রুত বদলাতে থাকে। প্রথমে রাজ্য সরকার একটা সিট গঠন করে, কিন্তু মাত্র ৩ দিনের মাথায় কলকাতা হাইকোর্ট কেসটা সিবিআইয়ের হাতে তুলে দেয়। কিন্তু তদন্তের মোড় একেবারে ঘুরে যায় যখন অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতেই মারা যায়। লালন শেখের মৃত্যু নিয়ে দুটো একেবারে আলাদা গল্প সামনে আসে। একদিকে সিবিআইয়ের দাবি এটা আত্মহত্যা, অন্যদিকে তার পরিবারের অভিযোগ তাকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। এমনকি ৫০ লক্ষ টাকা ঘুষ চাওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনাটা তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছিল। এই অংশে আমরা দেখব এই ঘটনার দীর্ঘমেয়াদী আইনি লড়াইটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আর এই লড়াইটা এই অঞ্চলের রাজনৈতিক হিংসার গভীরতা সম্পর্কে আমাদের কি বলে। দেখুন, বগটুইয়ের ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু নতুন কিছু নয়। এখানে যেমন দেখা যাচ্ছে ৭০-এর দশকের সাঁইবাড়ি হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০০০ সালের নানুর গণহত্যা,
রাজনৈতিক হিংসা এই রাজ্যের ইতিহাসে বারবার ফিরে এসেছে। শুধু প্রেক্ষাপট বদলেছে, কিন্তু হিংসার ধরনটা প্রায় একই রয়ে গেছে। 100রও বেশি, এই সংখ্যাটা কাদের জানেন? এটা হলো সেই সব সাক্ষীদের সংখ্যা যাদেরকে ভয় দেখানো হয়েছিল বা হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর থেকেই বোঝা যায় বীরভূম জেলায় একটা নিরপেক্ষ বিচার প্রক্রিয়া চালানো কতটা কঠিন ছিল। এই কঠিন পরিস্থিতির মধ্যেই কলকাতা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দেয়। সাক্ষীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালত পুরো বিচার প্রক্রিয়াটিকেই বীরভূম থেকে সরিয়ে অন্য জেলায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কিন্তু সবশেষে একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যখন খোদ ন্যায়বিচারকেই একটা জেলা থেকে পালিয়ে আসতে হয়, তখন কি আমরা সত্যিই বলতে পারি যে সেই অঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? এই প্রশ্নটাই হয়তো বকটুই আমাদের সবার সামনে রেখে গেছে।